নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 5ই মার্চ মঙ্গলবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি জানিয়ে রাজধানী হাভানায় বিশাল সমাবেশ করেছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক, জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে, অর্থাৎ প্রথমে বিশ্বের খবর, তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হঠাৎ নতুন শর্ত আরোপ করায় গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। কমলা হ্যারিসের সাথে বেনি গ্যান্টজের বৈঠক, বেঞ্জামিন নেতানিয়াহুকে সরানোর মার্কিন ইঙ্গিত। ফিলিস্তিনি শিশুদের জন্য নিজের সবকিছু দিয়ে গেলেন সেই মার্কিন সেনা অ্যারন বুসনেল। বড় 2 কারাগারে হামলা, হাইতির হাজার হাজার বন্দি মুক্ত, 3 দিনের রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা। দ্বিতীয়বারের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন শেহবাজ শরীফ, শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী। বিজেপির 195 জন প্রার্থীর মধ্যে মুসলিম প্রার্থী মাত্র একজন, কেই আব্দুস সালাম, জেনে নিন। ভোটে আর্থিক দুর্নীতি রুখবে পোর্টাল, নির্বাচনে কেন্দ্রীয় এজেন্সি ব্যবহারের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিকেল 4:30-র মধ্যে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ারও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতির আসন থেকে রাজনীতির মাঠে নেমেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বলেছেন, ডায়মন্ড হারবারে দাঁড়ালে লক্ষ লক্ষ ভোটে হারাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি জানিয়ে রাজধানী হাভানায় বিশাল সমাবেশ করেছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল। সেখান থেকে তিনি গাজায় ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা জানিয়েছেন। দেশটার যুব কমিউনিস্ট ইউনিয়ন এই সমাবেশের আয়োজন করেছিল। এতে যোগ দেন কিউবার প্রেসিডেন্ট এবং তার মন্ত্রিসভার সকল সদস্য। এই খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর। খবরে জানানো হয়েছে, ওই সমাবেশ থেকে ফিলিস্তিনের সমর্থনে স্লোগান দেয়া হয়, পাশাপাশি ইসরায়েলি হামলার প্রতিবাদে জোরালো বক্তব্য দেন কিউবার নেতারা। পরে দিয়াজ ক্যানেল তার এক্স অ্যাকাউন্ট থেকে ওই সমাবেশের ছবি শেয়ার করেন। তিনি অধিকৃত ফিলিস্তিনের জনগণের ওপর নির্দয়ভাবে বোমা হামলাকারীদের শাস্তি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। কিউবা এই ধরনের অপরাধে উদাসীন থাকবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। কিউবার প্রেসিডেন্ট বলেন, যথেষ্ট বর্বরতা, যথেষ্ট অন্যায় এবং যথেষ্ট দায় মুক্তি হয়েছে। গাজা এখন বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার। পাশাপাশি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে তার ভণ্ডামি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হঠাৎ নতুন শর্ত আরোপ করায় গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। মিশরের কায়রোয় গত রবিবার শুরু হওয়া আলোচনায় অংশ নেয়নি ইসরায়েলি প্রতিনিধি দল। খবর আল জাজিরার। পবিত্র রমজান মাস সামনে রেখে যুদ্ধবিরতি নিয়ে আন্তর্জাতিক চাপের মধ্যে আরও শক্ত অবস্থান নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আলোচনায় ফেরার শর্ত হিসেবে জিম্মিদের তালিকা দেওয়ার নতুন শর্ত জুড়ে দিয়েছেন তিনি। তবে এই দাবি মানতে অস্বীকৃতি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুতের সম্মানিত ফেলো রামি খরি বলেছেন, হামাসের কাছ থেকে জিম্মিদের তালিকা চাওয়ার নেতানিয়াহুর সর্বশেষ দাবি তার বেপরোয়া আচরণেরই প্রতিফলন। তিনি বলেছেন, গাজায় টেকসই যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রক্রিয়া এখনো কঠিনই রয়ে গিয়েছে। রামি বলেছেন, প্রথম যুদ্ধবিরতির সময় হামাস জিম্মিদের নামের তালিকা দেয়নি। তালিকা দেওয়ার দাবিটা নতুন। এটা ইসরায়েলি সরকার নয়, বরং বেঞ্জামিন নেতানিয়াহুর নিজের দাবি। তিনি শেষ মুহূর্তে এই দাবি করছেন।
আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথে বেনি গ্যান্টেজের বৈঠক, বেঞ্জামিন নেতানিয়াহুকে সরানোর মার্কিন ইঙ্গিত। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আপত্তি উপেক্ষা করে দেশটার যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টেজের সাথে বৈঠক করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এর ফলে নেতানিয়াহুর প্রতি মার্কিন নেতৃত্বের বৈরী ভাব প্রকটভাবে ফুটে উঠেছে। মার্কিন প্রশাসন গাজায় আরও বেশি মানবিক সহায়তা পাঠানোর জন্য চেষ্টা করার প্রেক্ষাপটে ওয়াশিংটনে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য যে বেনি গ্যান্টেজকে বিবেচনা করা হয় বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী হিসাবে। ডেমোক্র্যাট প্রশাসন মনে করে নেতানিয়াহুর আপত্তি উপেক্ষা করে এই ইসরায়েলি নেতার সাথে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বৈঠক করাটা ছিল গুরুত্বপূর্ণ বিষয়। ফিলিস্তিনি শিশুদের জন্য নিজের সবকিছু দিয়ে গেলেন সেই মার্কিন সেনা অ্যারন বুশনেল। ইসরায়েলের গাজায় আগ্রাসনের প্রতিবাদে নিজেকে পুড়িয়ে ফেলা ওই মার্কিন সৈন্য অ্যারন বুশনেল তার সকল অর্থ ফিলিস্তিনি শিশুদের জন্য দান করে গিয়েছেন। তিনি আগেই একটা উইল তৈরি করেছিলেন। সেই উইলে তিনি তার সঞ্চয় ফিলিস্তিনি শিশুদের সহায়তার জন্য একটা তহবিলে দান করতে চেয়েছিলেন। প্যালেস্টাইন চিলড্রেন্স রিলিফ ফান্ড হলো একটা অলাভজনক সংস্থা। তারা গাজায় মানবিক সহায়তা এবং চিকিৎসা ত্রাণ বিতরণ করে থাকে। অ্যারন তাদের তহবিলে নিজের সকল অর্থ দিতে চেয়েছেন। বড় দুই কারাগারে হামলা, হাইতির হাজার হাজার বন্দি মুক্ত, 3 দিনের রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা। ক্যারিয়ার দ্বীপ দেশ হাইতির দুটো বড় কারাগারে বন্দুকধারী সন্ত্রাসীদের ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। হামলার ফলে কারাগার দুটো থেকে হাজার হাজার বন্দী পালিয়ে গিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশটার সরকার 3 দিনের জন্য রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। কারাগারে হামলা পরিচালনাকারী গ্যাং লিডাররা দেশটার প্রধানমন্ত্রী এরিয়েল হেনরির পদত্যাগ দাবি করেছেন। বর্তমানে হেনরি কেনিয়া সফরে রয়েছেন। সরকারের কয়েকটা বিবৃতি উল্লেখ করে কয়েকটা গণমাধ্যম জানিয়েছে রাজধানী পোর্ট অফ প্রিন্স এবং পার্শ্ববর্তী আরেকটা শহরের প্রধান 2 কারাগারে হামলা চালানো হয় এবং এতে অন্তত 4000 বন্দী পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। কারাগারে হামলার সময় বন্দুকধারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয় এবং এতে অন্তত 12 জন নিহত হয়েছে, যার মধ্যে কয়েকজন পুলিশ সদস্য রয়েছে। প্রধানমন্ত্রীর অবর্তমানে দেশ পরিচালনার দায়িত্বে থাকা অর্থমন্ত্রী প্যাট্রিক বয়সভার্ট পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সব ধরনের উপায় অবলম্বনের নির্দেশ দিয়েছেন। তিনি কারফিউ বলবৎ করার এবং পালিয়ে যাওয়া বন্দীদের আবার গ্রেপ্তার করার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী হেনরি কেনিয়া সফরে রয়েছেন। কেনিয়া সফরে রওনা দেওয়ার পর দেশটার একজন সাবেক পুলিশ কর্মকর্তা এবং বর্তমান গ্যাং ফেডারেশনের নেতা সমন্বিত হামলার ঘোষণা করেন। তিনি বলেছেন তারা প্রধানমন্ত্রীকে দেশে ফিরতে দেবেন না। 2 কারাগারে হামলার দায়িত্ব স্বীকার করেছেন ওই গ্যাং লিডার। দ্বিতীয়বারের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ শরীফ। শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী। দ্বিতীয়বারের জন্য পাকিস্তানের গদিতে বসলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার শাহবাজ শরীফকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন। শরীফ সোমবার পাকিস্তানের 24তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। রাষ্ট্রপতির বাসভবন আইওয়ানি সদরে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি আরিফ আলভি 72 বছর বয়সী শাহবাজ শরীফকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এবং অন্যান্য PMLN কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পিপিপি নেতা এবং সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ উপস্থিত ছিলেন। ভোট কারচুপির অভিযোগে প্রায় 1 মাস পর একটা অনিয়মিত নির্বাচনের পর দ্বিতীয়বারের মতো নগদ সংকটে থাকা দেশটার লাগাম গ্রহণ করেছেন। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এবং পাকিস্তান পিপলস পার্টি জোট সরকার গঠনের জন্য একটা ক্ষমতা ভাগাভাগির চুক্তিতে সম্মত হওয়ার কয়েকদিন পর এই শপথ অনুষ্ঠান হয়। বিজেপির 195 জন প্রার্থীর মধ্যে মুসলিম প্রার্থী মাত্র 1 জন। কে আব্দুল সালাম? জেনে নিন। শিয়রে লোকসভা নির্বাচন, অপেক্ষা শুধু নির্ঘণ্ট প্রকাশের। কোমর বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি এবং বিরোধীরা। তার আগেই লোকসভা ভোটের জন্য প্রথম ধাপে 195 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। এই তালিকায় রয়েছে 1 জন মাত্র মুসলিম প্রার্থী, নাম আব্দুল সালাম। 20টার মধ্যে কেরলের 12টা আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তার মধ্যে অন্যতম মলপ্পুরম আসন, আর এই কেন্দ্রেরই প্রার্থী আব্দুল সালাম। প্রশ্ন উঠছে, কে এই আব্দুল সালাম? কালিকট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই ভাইস চ্যান্সেলর
বিজেপির সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সহসভাপতি, মূলত কেরলের তিরুরের বাসিন্দা তিনি। 2011 থেকে 2015 সাল পর্যন্ত কালিকট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন আব্দুল সালাম। তার লিঙ্কড ইন প্রোফাইল অনুসারে 2018 সাল পর্যন্ত তিনি জীববিজ্ঞানে 153টা গবেষণাপত্র, 14টা পর্যালোচনা নিবন্ধ এবং 13টা বই প্রকাশ করেছেন। এরপর 2019 সালে তিনি বিজেপিতে যোগ দেন। এরপর 2021 সালে 131 নম্বর নেমম কেন্দ্র থেকে কেরলের বিধানসভা ভোটে লড়েন আব্দুল সালাম। সেবারের ভোটে নিজের স্থাবর অস্থাবর সম্পত্তির কথা জানিয়ে আব্দুল সালাম জানিয়েছিলেন তার মোট সম্পত্তির পরিমাণ 6.47 কোটি টাকা। তার বিরুদ্ধে কোনো অপরাধমূলক অভিযোগ রেজিস্টার করা নেই। বলা বাহুল্য, এবারের ভোট যুদ্ধে 370 পার আসন দখলের লড়াইকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। এই আসন দখলের রোডম্যাপে তাদের অন্যতম নজর রয়েছে দাক্ষিণাত্যে। দেশের অন্যান্য রাজনীতিতে বিজেপির জমি পোক্ত হলেও দক্ষিণে এখনো টালমাটাল পরিস্থিতি। দক্ষিণের রাজনীতিতে জমি পোক্ত করতে নানা কৌশল আঁটছে বিজেপি। এই আবহে শনিবার কেরলের বহু কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করে পদ্ম শিবির। বরাবরই মুসলিম বিদ্বেষী তকমা জুটেছে পদ্ম শিবিরের। সংখ্যালঘুদের সঙ্গে অবিচার করার বিস্তর সমালোচনা করেছে কংগ্রেস সহ একাধিক বিরোধী দল। এই অবস্থায় একমাত্র মুসলিম প্রার্থী দিয়ে বাজিমাত করতে পারবে কি বিজেপি, উঠছে প্রশ্ন। কেরলে বিজেপি আলাদা করে ফোকাস যে বাড়িয়েছে তা এই 195 জনের প্রার্থী তালিকা থেকেই স্পষ্ট। কেরলের তিরুবনন্তপুরমে কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী শশী থারুরের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন কেন্দ্রীয় আইটি মন্ত্রী রাজীব চন্দ্রশেখরন। দুই প্রার্থী শিক্ষাগত যোগ্যতার দিক থেকে উচ্চস্তরীয়। দেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে কেরলের সাফল্যের খতিয়ান কারোর অজানা নয়। সেই জায়গা থেকে শশীকে মাত দিতে রাজীবকে ময়দানে নামিয়ে কেরলের ভোট যুদ্ধ ঘিরে টান টান উত্তেজনা ধরে রেখেছে বিজেপি। ভোটে আর্থিক দুর্নীতি রুখবে পোর্টাল, নির্বাচনে কেন্দ্রীয় এজেন্সি ব্যবহারের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে একাধিক পদক্ষেপের পাশাপাশি এবার আর্থিক দুর্নীতি আটকাতেও কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। অবৈধ আর্থিক কার্যকলাপ আটকাতে লোকসভা নির্বাচনে এবার ব্যবহার করা হবে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে। মঙ্গলবার একথাই জানিয়ে দিলেন জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার। সাংবাদিক বৈঠকে এদিন নির্বাচন কমিশনার বলেছেন, এক্ষেত্রে সব কেন্দ্রীয় এজেন্সিগুলোকে নিয়ে তৈরি করা হচ্ছে একটা পোর্টাল। আর্থিক দুর্নীতি আটকাতে সাহায্য নেওয়া হবে এই পোর্টালের। নির্বাচনে কালো টাকার ব্যবহারের অভিযোগ দেশে নতুন কিছু নয়। টাকার বিনিময়ে ভোট এবং ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বহুবার শোনা গিয়েছে বিরোধীদের গলায়। এই পরিস্থিতি আটকাতেই বাংলায় কমিশনের তরফে এজেন্সিকে ব্যবহারের সিদ্ধান্ত। মঙ্গলবার সাংবাদিক বৈঠকের আগে 22টা কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে বৈঠক করে কমিশন। এরপরই কেন্দ্রীয় এজেন্সিগুলোকে নিয়ে পোর্টাল তৈরির কথা ঘোষণা করা হয়। সূত্রের খবর, ভোটে কালো টাকা ব্যবহার এবং অবৈধ টাকার লেনদেন রুখতে নজরদারি চালাবে ইডি, আয়কর দপ্তরের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলো। সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সব থেকে বড় খবর, মঙ্গলবার বিকেল 4:30-র মধ্যে শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দেওয়ারও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সন্দেশখালী মামলার তদন্তের ভার সিবিআই এর হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে। মঙ্গলবার বিকেল 4:30-র মধ্যেই ধৃত শাহজাহান শেখকে কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়ারও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সন্দেশখালী কাণ্ডে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি ডিভিশন বেঞ্চে যে আবেদন জানিয়েছিল তার প্রেক্ষিতেই এই মঙ্গলবারের নির্দেশ। গত 5ই জানুয়ারি ইডির আধিকারিকদের উপর হামলার ঘটনায় বিশেষ তদন্তকারী দল সিট গঠনের জন্য একক বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তা খারিজ করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এর পাশাপাশি নেজাট এবং বনগাঁ থানার মোট 3টে অভিযোগের তদন্তের ভার সিবিআইকে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশকে। এর মধ্যে গত 5ই জানুয়ারি ইডির বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের হয়েছিল নেজাট থানায়। সন্দেশখালী কাণ্ডে রাজ্য পুলিশের এসপি এবং সিবিআই এর এসপি পদমর্যাদার অফিসারকে নিয়ে সিট গঠনের জন্য জানুয়ারিতে নির্দেশ দিয়েছিল বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চ। সিটের সদস্য হিসাবে রাজ্য আইপিএস অফিসার জসপ্রীত সিং এর নাম আদালতে জমা দেয়, কিন্তু সিট গঠন করে যৌথ তদন্তের সেই নির্দেশে আপত্তি জানিয়েছিল ইডি। তারাই আবেদন জানায় ডিভিশন বেঞ্চে। বিচারপতির আসন থেকে রাজনীতির মাঠে নেমেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বলেছেন, ডায়মন্ড হারবারে দাঁড়ালে লক্ষ লক্ষ ভোটে হারাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে নাম না করে নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাকে তালপাতার সেপাই বলে কটাক্ষ করার পাশাপাশি চ্যালেঞ্জ করে জানিয়েছেন, ডায়মন্ড হারবারে নির্বাচনে দাঁড়ালে লক্ষ লক্ষ ভোটে হারাবো। বিচারপতির পদ থেকে অবসরের পরের দিন সাংবাদিক বৈঠক করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, আগামী 7ই মার্চ বিজেপিতে যোগ দেবেন তিনি। এরপর তৃণমূলের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণের পাশাপাশি নাম না করে তোপ দেগেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। নারদকাণ্ড নিয়ে ওঠা এক প্রশ্নের উত্তরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, নারদকাণ্ড একটা চক্রান্ত, একটা লোক তালপাতার সেপাই না কি একটা নামে ডাকে তৃণমূলের নেতারা, সে অ্যালকেমিস্টকে দিয়ে এটা করেছিল। এটা কোনো স্ট্রিং অপারেশনই নয়। সিনিয়র নেতাদের বিরুদ্ধে এই চক্রান্ত করা হয়েছিল নিজের রাজনীতিতে আসার জন্য। সেই চক্রান্তের শিকার হয়েও এখন কেউ কেউ তাকে সেনাপতি বলে ডাকছেন।